আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আব্দুল মজিদ, প্রভাষক, বাংলা বিভাগ আছি তোমাদের সাথে। আজকের ক্লাসে আমরা শব্দের উচ্চারণ বিষয়ে আলোচনা করব। শব্দের উচ্চারণের উপরে এর আগে আমি 3টি ক্লাস নিয়েছিলাম। আজকে শব্দের উচ্চারণের 4র্থ ক্লাস এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যদিও আজকের ক্লাসেও আমরা একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্নপত্র সমাধান করব, কিন্তু আজকের বোর্ডে এমন কিছু বিষয় আছে যেগুলো জানলে এরকম অনেক প্রশ্নের সমাধান খুব সহজেই করা যাবে এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। আজকে আমরা বরিশাল বোর্ড 2019-এর প্রশ্নপত্র সমাধান করব। বরিশাল বোর্ড 2019, এখানে কয়েকটি শব্দ আছে খুবই সহজ, যেগুলো সকলেই পারবে, আর কয়েকটি শব্দ একটু কঠিন, একটু চর্চা করে মনে রাখতে হয়। তো যেহেতু এইচএসসি পরীক্ষায় 8টি শব্দ থাকে, যে কোনো 5টি লিখলেই হয়, এই জন্য তোমরা যদি কঠিন শব্দের দিকে মনোযোগ নাও দাও, তবু কিন্তু তোমরা হয়তো অনেকেই 3টা-4টা পেরে যাবে। অর্থাৎ পাস করার জন্য যে নম্বর, সেটা কিন্তু অল্প পরিশ্রমী পাওয়া যায়, কিন্তু যারা A+ পেতে চাও তাদেরকে কিন্তু ব্যাকরণে 30-এর মধ্যে 30 পেতে হবে। আর ব্যাকরণে 30-এ 30 এটা নিশ্চিত করার জন্য কিন্তু তোমাকে একটু কঠিন শব্দগুলো চর্চা করে মনে রাখতে হবে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে বরিশাল বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে, শুরুতেই দেখো আছে প্রদত্ত শব্দের মধ্যে পক্ষ। পক্ষ, এটার উচ্চারণ খুব সহজ, পক্ষ পক্ষ। তাহলে প, এরপরে আছে ক্ষীয়। আর আমরা একটা নিয়ম এখানে লিখে রেখেছি যে শব্দের শুরুতে যদি অ থাকে আর এরপরে যদি ক্ষীয় থাকে, তখন এই অটার উচ্চারণ ওকারান্ত হয়, এই জন্য পয়ে ওকার হয়েছে। আর এর আগে আমরা ক্ষীয় উচ্চারণের প্রতীকগুলো দেখেছিলাম যে ক্ষীয় যদি শব্দের শেষে থাকে তাহলে তার উচ্চারণ হয় কয় হসন্ত ক্ষয় ওকার, এজন্য উচ্চারণ হয়েছে পক্ষ। এরকম উচ্চারণ হতে আসতে পারে বক্ষ, কক্ষ, দক্ষ। এরপরে বিশ্বাস, বিশ্বাস। দেখো শব্দের মাঝখানে বফলা থাকলে এই বফলা শব্দের যে ব্যঞ্জনের সাথে থাকে সেটা দ্বিত্ব ঘটায়, এই জন্য শব্দটা 2বার হয়েছে। আর সকল স্বরের উচ্চারণ তালব্য, সেগুলো আছে অবশ্য তালব্য, এই জন্য কিন্তু 3টাই তালব্য হয়েছে। বিশ্বাস, এখানে শয় হর্ষতা হয়েছে, এখানে শয় হর্ষতা হয়েছে। কেন হয়েছে আশা করি সকলেই বুঝতে পেরেছ। দেখো এখানে যখন আমি বলি স তখন অ উচ্চারণ হয়, যখন বলি বিষ তখন আর শয়ের অটা উচ্চারণ হয়নি, আর এই জন্য এখানে হর্ষন্ত দেওয়া হয়েছে। যখন বলি শ্বাস তখন এই শয়ের অটা উচ্চারণ হয়নি, এই জন্য এখানেও হর্ষন্ত হয়েছে। বিশ্বাস। এইচএসসি পরীক্ষায় যেখানে হর্ষন্ত দরকার সেখানে কিন্তু তোমাদেরকে হর্ষন্ত দিতে হবে। এখানে হর্ষন্তের ব্যবহারে তোমাদের একটু সচেতন হতে হবে, হ্রস্বই দীর্ঘইয়ের ব্যবহারে একটু সচেতন হতে হবে। যদি শব্দের মধ্যে থাকে দীর্ঘই, তোমাকে কিন্তু উচ্চারণে হ্রস্বই দিতে হবে, দীর্ঘই লিখলে কিন্তু কাটা যাবে। ব্যাকরণ, ব্যাকরণ। লেকচার 3-এ আমরা উদাহরণ নামে একটা শব্দ শিখেছিলাম, উদাহরণের উচ্চারণ। তো উদাহরণের ক্ষেত্রে এখানে রয় যে কারণে উকার হয়েছিল, এখানেও কিন্তু আজকে একই কারণে উদাহরণ রয় উকার হলো। অর্থাৎ শব্দের মাঝখানে আছে অ, এর আগে আছে আবার অ, আর এই অটা থাকার কারণে এই অটার উচ্চারণ ওকারান্ত হয়েছে। আর এই ন, 2টা নয়ের উচ্চারণ হয়, একটা ন সেটা হলো দন্তন্য, এই জন্য দন্তন্য হয়েছে। উদাহরণ, এই নয়ের অটা উচ্চারণ হয়নি, এই জন্য এখানে একটা হর্ষন্ত হয়েছে। উদাহরণটা, এই হর্ষন্তটা তোমাদের দিতে হবে। তাহলে ব্যাকরণ, উদাহরণ এইরকম শব্দ আসে পরীক্ষায়। নদী, শব্দের শুরুতে আছে অ, এরপরে আছে দীর্ঘই, কাজেই অটার উচ্চারণ ওকারান্ত হবে, হলো ওকারান্ত। আর দীর্ঘইয়ের উচ্চারণ হ্রস্বই, এজন্য হ্রস্বই হয়েছে নদী। দেখো এই 4টা শব্দ খুব সহজ। এই পদ্ম, পদ্মটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এখানে দয়ের সাথে আছে মফলা। মফলা কখনো কখনো স্বাভাবিক উচ্চারণ হয়, কখনো কখনো যে ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে থাকে ওইটারই দ্বিত্ব ঘটায়। তাহলে যখন বলা হয় আত্মীয়, এখানে তয়ের সাথে মফলা আছে কিন্তু তকে দ্বিত্ব ঘটাচ্ছে। যখন বলা হয় পদ্মা, এখানে দয়ের সাথে ম আছে কিন্তু উচ্চারণে দ দিবার হবে, উচ্চারণে দ্বিত্ব ঘটতেছে। যদি বলা হয় গ্রীষ্ম, শয়ের সাথে থাকে মফলা কিন্তু উচ্চারণে কিন্তু দ্বিত্ব হয়, অর্থাৎ শটা 2বার হয়, গ্রীষ্ম। ঠিক একইভাবে পদ্ম, তাহলে দটা 2বার হলো,
এখন প বুঝলাম, দ দুইবার হলো, আগের দয় বসন্ত, এটাও বুঝলাম। দয় কেন ওকার হয়েছে এই নিয়মটা আগে বলেছি, যেহেতু শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন আছে, আর শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে তার উচ্চারণ ওকারান্ত। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে তার উচ্চারণ ওকারান্ত হবে। এতটুকু ক্লিয়ার? এখন দেখো এখানে একটা চন্দ্রবিন্দু আছে। চন্দ্রবিন্দুটা কেন হয়েছে? চন্দ্রবিন্দুটা হয়েছে কারণ এই ম আছে, ম হলো একটা নাসিক্য ধ্বনি। ন কি ধ্বনি? নাসিক্য ধ্বনি। মনে রাখতে হবে উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এই পাঁচটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। এই পাঁচটা ধ্বনি যেহেতু নাসিক্য ধ্বনি, আর এই নাসিক্য ধ্বনি যদি ইয়ার মধ্যে উচ্চারণে না আসে, দেখো এখানে কিন্তু মটা এখানে নাই, দুইটাই দ হয়ে গিয়েছে। এখন এই যে নাসিক্য ধ্বনি, এটার চিহ্নটা কি? চিহ্নটাই কিন্তু এই চন্দ্রবিন্দু। তাহলে কথাটা খুব সহজে মনে রাখো, নাসিক্য ধ্বনি যদি উচ্চারণে না আসে তবু তার প্রতীক রেখে যায়, চিহ্ন রেখে যায়, আর সেই চিহ্নটাই হলো চন্দ্রবিন্দু। এখানে ন আছে, এই নটাই আবার এখানে হয়েছে। এই নটা এখানে হওয়ার কারণে কিন্তু এখানে চন্দ্রবিন্দু দেওয়ার দরকার নেই, কারণ নাসিক্য ধ্বনিটা নিজেই আছে। কিন্তু নাসিক্য ধ্বনি যদি নিজে না থাকে ওই ক্ষেত্রে সেটা বিলুপ্ত হলেও তার ইয়াটা রেখে যায়, চিহ্নটা রেখে যায়। ঠিক একইভাবে যদি আসে গ্রীষ্ম, তাহলে শটা দিতে হবে, কিন্তু মফলার জন্য কিন্তু নাসিক্য ধ্বনি অর্থাৎ চন্দ্রবিন্দুটা কিন্তু থেকে যাবে। এটা হচ্ছে কিন্তু হবে এরকম গ্রীষ্ম, চন্দ্রবিন্দুটা দিতে হবে। কথা কি বুঝতে পেরেছ? গ্রীষ্ম, এই গ্রীষ্ম না এসে গ্রীষ্মকাল পুরোটা একসাথে আসতে পারে, গ্রীষ্মকাল। পদ্মা, আত্মীয়, এগুলো আসে। আচ্ছা, এইবার তোমরা যে কবিতা পড়ো, তোমাদের বাংলা প্রথমত বইয়ে গদ্য এবং পদ্য দুইটা অংশ আছে, ওইটার উচ্চারণ কিরকম বা বানান কিরকম? দেখো যখন লেখা হয় পদ্য, এটা হলো ফুল, আর পদ্য এটা হলো কবিতা জাতীয় রচনা। তাহলে এটার উচ্চারণ কিন্তু দেখো বয়স শুরুতে আছে অ, আর এরপরে জফলা, এই জন্য কিন্তু এটার উচ্চারণ ওকারান্ত হয়ে যাবে। এটার উচ্চারণ কিন্তু এরকম পদ্য। এখানে কিন্তু আর চন্দ্রবিন্দু হবে না। কেন এখানে চন্দ্রবিন্দু হবে না? কারণ এখানে কোনো নাসিক্য ধ্বনি নেই। এখানে কোনো নাসিক্য ধ্বনি না থাকার কারণে এখানে চন্দ্রবিন্দু হবে না। এখানে নাসিক্য ধ্বনি আছে বলে এখানে চন্দ্রবিন্দু হবে। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ধরে রাখতে পারো এই ধরনের সকল প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। এই জন্যই বলেছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হ দিয়ে দেখো, হয় জফলা, হয় বফলা, হয় রিকার। এই হ দিয়ে একটা শব্দ, হয় সাথে যুক্ত ব্যঞ্জন দিয়ে একটা শব্দ সাধারণত এইচএসসি পরীক্ষায় আসে। আর এই উচ্চারণটা আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেখি যে অনেকেই ভুল করে। এই জন্য আজকে তিনটা শব্দ পাশাপাশি যেহেতু এসেছে, পাশাপাশি তিনটা নিয়মই বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনে রাখার চেষ্টা করবে। তাহলে এই হ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। আগে হঠাৎ একটু পরিচয় জানি। হ হলো কণ্ঠনালীয় মহাপ্রাণ ঘোষধ্বনি। কণ্ঠনালীয় মহাপ্রাণ ঘোষধ্বনি। তো আমি সংক্ষেপে লিখলাম মহাপ্রাণ ধ্বনি, কারণ বোঝাতে গেলে তোমাদের এতটুকু বুঝলেই হবে। আর যে কণ্ঠনালীয় বা ঘোষ এতটুকু না বুঝলেও সমস্যা নেই। তাহলে হ হলো মহাপ্রাণ ধ্বনি। হ কণ্ঠনালীয় মহাপ্রাণ ঘোষধ্বনি, সহজভাবে মনে রাখো মহাপ্রাণ ধ্বনি। এখন এই যে মহাপ্রাণ ধ্বনি, আমরা এর আগে মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে একটা কথা শিখেছিলাম যে মহাপ্রাণ ধ্বনি পাশাপাশি দুইবার উচ্চারণ করা যায় না। ওই ক্ষেত্রে অল্প প্রাণ ধ্বনিটা এসে মহাপ্রাণ ধ্বনিকে উচ্চারণে সহায়তা করে। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, হ যেহেতু মহাপ্রাণ ধ্বনি, হ যদি কোনো অল্প প্রাণ ধ্বনির সাথে যুক্ত হয় তবু সেই অল্প প্রাণ ধ্বনিটাকে হ কি করে? মহাপ্রাণতা দান করে। হ
হ মহাপ্রাণ ধ্বনি, এই হ যদি কোনো অল্প প্রাণ ধ্বনির সাথে যুক্ত ব্যঞ্জন হিসেবে যুক্ত হয় তো তাহলে হটা ওই অল্প প্রাণ ধ্বনিকে মহাপ্রাণতা দান করে। কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। তাহলে ঐতিহ্য, তাহলে এখানে আছে হ, হয়ের সাথে আছে কি জফলা। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এখানে এই হয়ের সাথে যদি জফলা যুক্ত হয় তখন এই হয়ের উচ্চারণটা লোপ পায়। হয়ের সাথে জফলা যুক্ত হলে, জ যুক্ত হলে হয়ের উচ্চারণ লোপ পায়। তাহলে এটার উচ্চারণ হয়ে যাবে কি, যেহেতু এটা হলো জ, এইটা জ, আর এইটার উচ্চারণ প্রতীক হলো বর্গীয় জ, তাহলে এটা হয়ে যাচ্ছে। আর এই জফলা আবার উচ্চারণ কি করে, দ্বিতীয় ঘটাচ্ছে, এর জন্য। আর যেহেতু মহাপ্রাণতা লাভ করবে, অর্থাৎ এটা কিন্তু মূলত হওয়ার কথা এইরকম, এটা ঝ দুইবার হওয়ার কথা, কিন্তু যেহেতু ঝ দুইবার উচ্চারণ করা যায় না, বা হ যেহেতু এই জকে মহাপ্রাণতা দান করতেছে, এই জন্য এটা হয়ে যাচ্ছে। আবার এটা পাশাপাশি দুইবার উচ্চারণ করা যাচ্ছে না, কাজে জয় সে উচ্চারণকে সহায়তা করবে। এইবার তোমরা এটার উচ্চারণটা যদি দেখো, এটার উচ্চারণ আগে একটা সহজ শব্দ লিখি, হয়ের সাথে জফলা, কাজে হয়ের উচ্চারণ লোপ পাবে, জটার উচ্চারণ দিতে হবে, আবার সেটা মহাপ্রাণতা লাভ করবে। এই জন্য এটার উচ্চারণ কিন্তু হবে এরকম, সহ্য। সহ্য। তাহলে জয় ঝ কেন হয়েছে, শেষে যুক্ত ব্যঞ্জন ওকার হয়েছে, শব্দের শুরুতে অ, শয়ের সাথেও আছে, আর একবারে জফলা, কাজে এইটার উচ্চারণ ওকারান্ত হয়েছে, সহ্য। বোঝা গেল? একটু মনে রাখার চেষ্টা করতে হবে। একইভাবে যদি বলা হয় বাহ্য, আশা করি পারবে, তাহলে এটার উচ্চারণ হবে এরকম, ওই, এটার উচ্চারণ হলো ওরসই, ওই, এরপরে তরসিতি, ঐতি, আর এইটার জন্য হলো এই এতটুকু জ, আর হলো জয়কার, ঐতিহ্য। ঐতিহ্য, আশা করি বুঝতে পেরেছ। একবার আমার কথাগুলো শুনে বুঝতে না পারলে এতটুকু ক্লাস রিপিট করে একাধিকবার শোনো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ঐতিহ্য। আহ্বান, এটার উচ্চারণ হবে, উচ্চারণ আগে লিখে ফেলি, উচ্চারণ হবে আও ভান, আও ভান। এখন আগে ছিল হয়ের সাথে জফলা, এবার আসলো বফলা। যদি এই হয়ের সাথে বফলা যুক্ত হয় তাহলে মনে রাখতে হবে এখানেও হয়ের উচ্চারণ লোপ পাবে, হয়ের উচ্চারণ লোপ পাবে এবং থাকবে হলো ব। আর যেহেতু ব থাকবে আর এটা আবার মহাপ্রাণতা দান করবে, কাজে এটার উচ্চারণ হয়ে যাবে ভ। কথা কি বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো, এবার এখানে আছে শব্দের শুরুতে আছে আ, যদি শব্দের শুরুতে এইভাবে আ থাকে অথবা অ থাকে, আর এর সাথে যদি হয় বফলা হয়, তাহলে এটার উচ্চারণ হবে ওভ। উচ্চারণ কি হবে? ওভ। তাহলে এই যে আহ্বান, তাহলে শব্দের শুরুতে আ, এরপরে এই যে হয় ভ, হয়ের সাথে বফলা হওয়ার কারণে উচ্চারণ হলো ও আর ভ, এ হলো ও আর হলো ভ, এই আকার আর এই ন, আহ্বান, আহ্বান। তাহলে এতটুকু আমাদের একটু মনে রাখতে হবে। আর যদি এখানে হ্রস্বই থাকে বা দীর্ঘই থাকে, আর এরপরে যদি হওয়ার সাথে বফলা হয়, তখন এটার উচ্চারণ হবে রস্যু আর ভ, উব। যেমন জয়রশ্মি হয়ের সাথে বফলা, কাজে এটার উচ্চারণ হবে জিহ্বা। উচ্চারণ কি হবে? জিহ্বা, জিহ্বা। এরকম আসে বিউভল, বিউভল। শব্দটা কি? যেহেতু রস্যই আছে এজন্য এটার উচ্চারণ হবে বিউভল, বিউভল।
ভর। আবার যদি বলা হয় গহ্বর, তাহলে এখানে যেহেতু শব্দ সূত্র আছে অ, আর অ থাকার কারণে এই নিয়মটা এখানে প্রযোজ্য হবে, আর যেটা উচ্চারণ হবে গহ্বর, গহ্বর, গহ্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ্বান। এরপরে হৃৎপিণ্ড, শব্দটা হলো হৃৎপিণ্ড। এবার হলো হয়ের সাথে আছে রিকার, হয়ের সাথে রিকার, তাহলে একটু মনে রাখতে হবে এটা কি, এটা হলো হ যোগ এইটা রিকার। হয়ের সাথে এটা কিন্তু দ না, এটা কিন্তু দ না, মনে রাখতে হবে। হয়ের সাথে এটা দ যুক্ত হয়নি, এটা হলো এই চিহ্নটা রিকার। তাহলে এই হয়ের সাথে যদি রিকার থাকে, একটু মনে রাখো, হয়ের সাথে যদি রিকার থাকে অথবা রফলা থাকে অথবা রি সরাসরি থাকে, ওই ক্ষেত্রে অথবা র থাকতে পারে, যদি এগুলো থাকে ওই ক্ষেত্রে হটার উচ্চারণ আগেই হয়। অন্য ক্ষেত্রে আর এইগুলো না থাকে, যদি ন থাকে ম থাকে, ওই ক্ষেত্রে ন বা ময়ের উচ্চারণ আগে হয়, ল থাকলে লয়ের উচ্চারণ আগে হবে, কিন্তু এইগুলো থাকলে আগে হয়ের উচ্চারণ হবে। তাহলে যখন বলা হবে হৃৎপিণ্ড, তাহলে হটার উচ্চারণ আগে আছে, না আগেই হবে হ। এবারে রিকার দিয়ে দিলাম, রিকার। এই খণ্ডত এর উচ্চারণ প্রতীক হলো তয় হসন্ত, হৃৎ। এরপরে পিণ্ড, পিণ্ড। ডয়কার কেন হয়েছে? কারণ যুক্তব্যঞ্জন শেষে আসছে, আর শেষে যুক্তাক্ষর বা যুক্তব্যঞ্জন থাকলে উচ্চারণ ওকারান্ত হয়। এখানে আছে মূর্ধন্য, উচ্চারণ হবে দন্তন্য। এই তো হৃৎপিণ্ড। তোমাদের একটু বুঝিয়ে দেই এইটার উচ্চারণ কিভাবে হয়। এটার উচ্চারণ কিন্তু এরকম, এইচ আর আই, হৃৎপিণ্ড, 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 হৃৎপিণ্ড। তো তোমরা যদি পরীক্ষায় এইভাবে লেখো তাহলেও হবে, হৃৎপিণ্ড এইভাবে লিখলেও হবে। একইভাবে পরীক্ষা তোমাদের আসতে পারে হৃদয়, হৃদয়। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ কিন্তু এরকম, এইচ আর আই তারপরে দ অন্তস্থ, হৃদয়। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আচ্ছা, আর এখানে একটা হসন্ত হবে হৃদয়। তাহলে আজকের ক্লাসের পাঠগুলোকে আমরা বুঝতে পারলাম। আগেই বলেছিলাম আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যদি একবার দেখে বুঝতে না পারো তাহলে একাধিকবার দেখবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় অনেক আসে, মানে একটা অবশ্যই আসে, যেহেতু একটা অবশ্যই আসে এই হয়ের নিয়ম থেকে, এই জন্য এটা তোমরা অবশ্যই একাধিকবার দেখে নিবে এবং নিজে দেখবে, অন্য বন্ধুদেরকেও দেখার জন্য উৎসাহিত করবে। আজকের ক্লাস এখানেই শেষ করব। ভালো থেকো সকলে। আর এই যে আজকে নিয়ে আমাদের 4টা লেকচার হলো, তোমরা যদি এই লেকচারগুলো একটু মাথায় রাখো, একাধিকবার দেখো, তাহলে আমি যদি আর কোনো ক্লাস নাও নেই তবুও কিন্তু তোমরা কিন্তু ভালো করবে, উচ্চারণ লিখতে পারবে, শব্দের উচ্চারণ সকলেই পারবে, এটা আমি বিশ্বাস করি। একটা ক্লাস একবারের জায়গায় একাধিকবার তোমরা দেখবে, তাহলেই দেখবে যে রপ্ত হয়ে যাবে নিয়মগুলো, আর নিয়মগুলো রপ্ত হয়ে গেলেই তোমরা যে কোনো শব্দের উচ্চারণ লিখতে পারবে। তো ঠিক আছে, ভালো থেকো সকলে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা যদি কমেন্টস করো, আরও বেশি জানতে চাও, তাহলে পরবর্তীতে আরও ক্লাস নিব। আর যদি তোমাদের আর মানে কোনো প্রশ্ন না থাকে, তোমরা সকলে বুঝতে পারো, আমি তাহলে ধরে নিব এবং ওই ক্ষেত্রে আর কোনো ক্লাস হবে না। তো ঠিক আছে, সকলে ভালো থেকো। আল্লাহ হাফিজ।